নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো: নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা দায়িত্ব নিলেন লালবাজারে। কলকাতার নতুন নগরপাল মনোজ বর্মা কোন পদ পেলেন বিনীত গোয়েল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন করলেন, মহিলারা কেন রাত্রে কাজ করতে পারবেন না। উইকিপিডিয়ায় আরজি করেন নির্যাতিতার নাম ছবি মুছে ফেলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় মোদী সরকারের 100 দিন পূর্তি, কি উদ্যোগ সরকারের, তালিকা পেশ করলেন অমিত শাহ। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আপ নেত্রী অতিশী কেজরিওয়ালের ইস্তফার পর দায়িত্ব নিচ্ছেন তিনি। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে প্রতিদিনের নতুন খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। মঙ্গলবার বিকেলে লালবাজারে গিয়ে বিনীত কুমার গোয়েলের কাছ থেকে পুলিশ কমিশনারের দায়িত্বভার বুঝে নিলেন মনোজ ভার্মা। কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব বুঝিয়ে নিয়ে ফটো সেশন পর্ব শেষে মঙ্গলবার বিকেলেই লালবাজার থেকে বিদায় নেন বিনীত কুমার গোয়েল। 1998 ব্যাচের IPS অফিসার মনোজ ভার্মা বর্তমানে ছিলেন রাজ্য পুলিশের ADG আইন শৃঙ্খলা পদে। বর্তমান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে বদলি করা হলো রাজ্য পুলিশের STF ADG পদে। এর পাশাপাশি রাজ্য পুলিশের নতুন ADG IB পদে এলেন জ্ঞানবন্ত সিং। এতদিন তিনি রাজ্যের আর্থিক দুর্নীতি দমন শাখার নির্দেশক পদে ছিলেন। রাজ্য গোয়েন্দা বিভাগের ADG IB পদে থাকা জাভেদ শামীমকে বদলি করা হলো ADG আইন শৃঙ্খলা পদে। এর আগে জাভেদ শামীম ওই পদে ছিলেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল নন। এর পাশাপাশি কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তাকেও বদলি করা হয়েছে রাজ্য পুলিশের EFR সেকেন্ড ব্যাটালিয়ন কমান্ড্যান্ট পদে। কলকাতা পুলিশের নতুন নর্থ ডিসি পদে এলেন শিলিগুড়ি কমিশনারেট ইস্টের ডেপুটি কমিশনার দীপক সরকার। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা 2008 সালে জঙ্গলমহল কিষাণজির নেতৃত্বে মাও আন্দোলনের সময় তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদে ছিলেন। কিষাণজিকে খতম করার সময় মনোজ ভার্মা ছিলেন EFR এর দায়িত্বে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর গভীর রাত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় মনোজ ভার্মাকে নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিনীত কুমার গোয়েলকে তার পছন্দের মতন জায়গাতেই পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর দেখা যায় বর্তমান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে বদলি করা হয়েছে STF এর ADG পদে। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা এর আগে কলকাতা পুলিশের DC ট্রাফিক পদে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার পদে দায়িত্বভার সামলেছিলেন। কলকাতার নতুন নগরপাল মনোজ বর্মা কোন পদ পেলেন বিনীত গোয়েল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিনীত গোয়েলের জায়গায় নতুন CPর নাম ঘোষণা করলেন নবান্ন। বিনীতের পরিবর্তে কলকাতায় নতুন কমিশনার হলেন মনোজ বর্মা। বিনীত গোয়েলকে পাঠানো হলো STF এর ADG এবং IGP পদে। মুখ্যমন্ত্রী আগেই জানান বিনীত গোয়েলকে তার পছন্দের জায়গায় কাজ করতে দেওয়া হবে। সেই মতন তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদেই পাঠানো হলো। STF এর প্রধান হলেন কলকাতার অপসারিত নগরপাল। এই দিন দুপুরেই তিনি মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। জুনিয়র চিকিৎসকদের দাবির মতন DC নর্থকেও সরানো হয়েছে। অভিষেক গুপ্তার বদলে ওই পদে এলেন দীপক সরকার। শিলিগুড়ির ইস্টের DC ছিলেন তিনি। অভিষেক গুপ্তাকে পাঠানো হলো EFR সেকেন্ড ব্যাটালিয়ন CO পদে। একই সঙ্গে আরও একাধিক পদে বদল আনা হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর ADG ও IGP পদে এলেন জ্ঞানবন্ত সিং। IB থেকে জাভেদ শামীমকে আনা হলো ADG শৃঙ্খলার পদে। ATCF এর বর্তমান প্রধান ত্রিপুরারি অথর্বকে পাঠানো হয়েছে ইকোনমিক অফেন্সের প্রধান পদে। 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজে যে হাসপাতালের 4 তলার সেমিনার হলে উদ্ধার হয় যে তরুণীর চিকিৎসকের দেহ, অভিযোগ তাকে খুন ও ধর্ষণ করা হয়েছে। সেদিন থেকেই বিনীত গোয়েলের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ ওঠে চিকিৎসকদের তরফ থেকে। সেই আগুনে ঘি ঢালে 14ই আগস্ট রাতের ঘটনা। রাত দখল কর্মসূচির মধ্যেই একদল দুষ্কৃতী আরজি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। সেই সময় কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল কলকাতা পুলিশ। সেই রাত্রেও হাসপাতালে গিয়েছিলেন CP। বারবার অভিযোগ উঠেছে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন বিনীত গোয়েল।
কেন মহিলারা রাতে কাজ করতে পারবেন না? কোন যুক্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? কেনই বা মহিলা ডাক্তারদের কাজের সীমা বেঁধে দিচ্ছে? ওনারা এটা চান না। মহিলারা রাতের ডিউটি করতে প্রস্তুত। আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া। রাতে মহিলাদের কাজ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় রাজ্যকে এই বিজ্ঞপ্তি সংশোধনাগারের নির্দেশ দেন। প্রধান বিচারপতি আরও বলেন, মহিলা ডাক্তাররা রাতে কাজ করতে পারবেন না। আপনারা একথা বলতে পারেন না। পাইলট, সেনা সবেতে রাতে কাজ করা হয়। মঙ্গলবার শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি চলেছে। শুনানির শুরুতে রিপোর্ট জমা দিয়েছে ডাক্তারদের নিরাপত্তা। ঘটনার দিন হাসপাতালের সিসিটিভি ফুটের সময় সহ রাজ্যে জারি করা বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন উঠেছে। এই দিন প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কেন রাতে মহিলারা কাজ করতে পারবে না? মহিলাদের রাতে কাজ করা ইস্যুতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না। প্রধান বিচারপতি আরও বলেন, বিমান চালক, সেনাতেও অনেক মহিলাই রাতে কাজ করেন। তাহলে এই বিজ্ঞপ্তি কী কারণে? সুপ্রিম কোর্ট প্রশ্ন তুললেই বিজ্ঞপ্তির পর ওই অংশ মুছে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী। রাজ্য জানায়, ওই বিজ্ঞপ্তির যে 5 এবং 6 নম্বর অংশ নিয়ে আপত্তি হয়েছে তা মুছে ফেলা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম ও ছবি পরিচয় প্রকাশ করা যায় না। এই নির্দেশ অমান্য করে আরজিকরের নির্যাতিতার নাম, পরিচয়, ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আরজিকর হাসপাতালে এই ধর্ষিত চিকিৎসক পড়ুয়ার ছবি ও পরিচয় সোশ্যাল মিডিয়ায় যে ছড়িয়ে পড়েছে, তার আগে 9ই সেপ্টেম্বরে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তৃতীয় শুনানির দিন শীর্ষ আদালত উইকিপিডিয়াকে নির্দেশ দিল তারা যেন নির্যাতিতার নাম, ছবি সমস্ত কিছু মুছে ফেলে। এদিন আরজিকরের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে জানান, উইকিপিডিয়াতে নির্যাতিতার নাম, ছবি দেখানো হচ্ছে। দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদরিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ তখন নির্দেশ দেয় আরজিকরে নির্যাতিতার নাম, পরিচয় উইকিপিডিয়া থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। বেঞ্চ জানায়, মৃতার সম্মান ও গোপনীয়তার স্বার্থে এটাই নীতি যে ধর্ষণ ও খুনের মামলায় নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যায় না। এই সংক্রান্ত নির্দেশ উইকিপিডিয়ায় মেনে চলা উচিত। এদিন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, ভারতীয় আইনে এই কথা স্পষ্ট বলা আছে। এদিন শুনানির প্রথমেই রাজ্যের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করার আবেদন জানান, যা খারিজ করে দেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আরজিকরের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই এই মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় শীর্ষ আদালতে। তৃতীয় মোদী সরকারের মঙ্গলবার 100 দিন পূর্ণ হলো। গত 100 দিনে তৃতীয় মোদী সরকারের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেন্দ্রের তরফে সাংবাদিক সম্মেলন করবেন অশ্বিনী বৈষ্ণব। 100 দিনের কাজের সাফল্যের পাশাপাশি কোনো নতুন ঘোষণা হয় কিনা নজর থাকবে সেদিকেও। উল্লেখযোগ্য, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও। একেবারে তরুণ বয়স থেকেই জনসেবায় কাজ করেছেন নরেন্দ্র মোদী। শুরুটা স্বয়ংসেবক হিসেবে, এরপর দলের সাধারণ কর্মী, গুজরাটের মুখ্যমন্ত্রী এবং এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তার কার্যপথেও গরিব, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য নানান প্রকল্প, প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছে। মোদি 3.0 সরকারেরও তার ছাপ রেখেছেন। বয়স্কদের জন্য পেনশন স্কিম হোক বা কৃষকদের জন্য প্রকল্প, শিল্পায়ন, PM আবাস যোজনা, যাই হোক না কেন, গ্রিন এনার্জির জন্য বরাদ্দ অথবা 100 দিনের কার্যকালে গতি পেয়েছে সমস্ত কিছুই। 2047 সালের মধ্যে ভারতকে সাফল্যের নয়া শিখরে পৌঁছতে উদ্যোগী তার সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বিভিন্ন বিমানবন্দর, একের পর এক নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। দেশের পরিবহনে এক নয়া গতি যুক্ত হয়েছে গত 100 দিনে। 133টি নতুন মেডিকেল কলেজ হবে দেশে। মোদী সরকারের এই মেয়াদে এক দেশ এক নির্বাচনের প্রস্তাবও নতুন অভিমুখ পাবে বলে জানা গেছে।
দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন আপ নেত্রী অতিশী। মঙ্গলবার অর্থাৎ 17ই সেপ্টেম্বর আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিকেলে দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার সঙ্গে বৈঠকের পর কেজরিওয়াল ইস্তফা দেবেন এবং অতিশী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। গত রবিবার 15ই সেপ্টেম্বর আকস্মিকভাবে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তারপর কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিন এই বিষয়ে আপ বিধায়কদের এক বৈঠক হয়। সেখানে দলীয় নেতা দিলীপ পান্ডে প্রস্তাব করেন পরের মুখ্যমন্ত্রী কে হবেন। এই বিষয়ে কেজরিওয়ালই সিদ্ধান্ত নিন। এরপর কেজরিওয়াল অতিশীর নাম প্রস্তাব করেন। সমস্ত আপ বিধায়করাই উঠে দাঁড়িয়ে এই সিদ্ধান্তে শিলমোহর দেন এবং অতিশীকে আপ পরিষদীয় আইনসভা দলের নেতা নির্বাচিত করেন। এর ফলে দেশ দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল। এতদিন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপ সরকারের এই মেয়াদের শুরুতে মন্ত্রী পদে ছিলেন না অতিশী। বলতে গেলে আপ দলে তার উল্কার গতিতে উত্থান ঘটল। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর তাকে প্রথম মন্ত্রী করা হয়েছিল। এরপর যখন সিসোদিয়া এবং কেজরিওয়াল দুজনেই কারাবন্দী হন, সেই সময় কার্যত দলের হাল ধরেন অতিশী। বর্তমানে তার হাতে দিল্লি সরকারের শিক্ষা ও গুরুত্বপূর্ণ বিভাগের মতন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি রয়েছে। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং রোড স্কলারশিপ প্রাপ্ত। দিল্লি স্কুল শিক্ষা আমূল বদলে যাওয়ার দাবিও করেন আপ। এই কৃতিত্ব অধিকাংশই অতিশীর। তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর অতিশী জানান অরবিন্দ কেজরিওয়ালই তার মেন্টর। তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি মেন্টরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি দিল্লির সমস্ত মানুষের কাছে আপনাদের ঘরের ছেলে আপনাদের ভাই অরবিন্দ কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য অনুরোধ করছি, কারণ তিনি অত্যন্ত সৎ ব্যক্তি।